মানে আমার কাছে সুইসাইড করার মতো সহজ পৃথিবীতে আর কোনো কিছু ছিল না। আমার আগে যে একাকিত্ব বোধটা ছিল সেটা হচ্ছে বেদনাদায়ক একটা একাকিত্ব বোধ ছিল। আর এখন আমি একা যতটুকু সময় পার করি এটা হচ্ছে আমার কাছে এখন আনন্দদায়ক। অবশ্যই নিজেকে ভালোবাসতে হয়, এটা আসলে অনেকেই নিজেকে ভালোবাসতে জানে না, যেমন আমি জানতাম না। ভালোবাসাটা জানতে শিখতে হয়। শায়লাটা এখন আমি নিজে এখন এতদিন আমি নিজেকে শায়লা ভাবতে পারতাম না। এখন আমি নিজেই শায়লা, আমি এটা বুঝতে পারি যে আমি শুধুই আমার জন্য। শায়লা নিজের জন্য পারফেক্ট, অন্যের জন্য প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, আমি সাইকোলজিস্ট উম্মে কুলসুম কলি। আজ আমরা নতুন একটি পর্ব নিয়ে এসেছি। আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন। আমাদের আজকের পর্ব হচ্ছে স্যাটিসফ্যাকশন ইজ সাকসেস, সন্তুষ্টি সাফল্য। আমরা সাফল্যকে বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিতে দেখি। সাফল্য বলতে অনেকেই মনে করে অনেক বড় একটা অবস্থানে যাওয়া, অনেক বড় একটা চাকরি করা, কেউ অনেক বড় একটা বাড়ি করে ফেলেছে, একটা গাড়ি কিনেছে, অনেক কিছুকেই অনেকে সাফল্য মনে করে। কিন্তু আমাদের পর্বে আমাদের সাফল্যের অর্থ হচ্ছে সন্তুষ্টি অর্জন করা, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আজ আমাদের সাথে যে অতিথি আছে তার সাথে আমরা কথা শুরু করছি। তোমার নামটা বলো। আমি শাহেলা আক্তার নাইস, একজন শিক্ষক। তুমি কি নিজেকে সফল মনে করো? হ্যাঁ, আমি নিজেকে আজকে সফল একজন ব্যক্তি মনে করছি। আজকে আমার প্রত্যাবর্তন হয়েছে, আমার নতুন জীবনের প্রত্যাবর্তন। আজকে মানে ইদানিং কিছু সময় ধরে? আজকে প্রথম আমার প্রত্যাবর্তন হয়েছে। কিছুদিন আগে আমি শুধু প্রত্যাবর্তনের চেষ্টা করে চলেছিলাম, কিন্তু প্রত্যাবর্তনটা আমার আজকে হয়েছে। আজকে আমি নিজেকে একজন সফল ব্যক্তি মনে করছি, কারণ আজকে আমার জীবনের প্রথম নতুন একটি স্টেপ শুরু হয়েছে। এর আগে আমি শুধু এই স্টেপটার জন্য চেষ্টা করে চলেছিলাম। কিসের স্টেপ? আমার অনেক দুর্বলতা ছিল, যে দুর্বলতাগুলো শুধুই আমার ভয় ছিল। এই ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারছিলাম না। কিসের ভয়? আমি ভয় করতাম মানুষকে, মানুষকে আমার ভীষণ ভয় হতো। যদি কোনো মানুষ আমার সঙ্গে জোরে একটু জোরালোভাবে কথা বলতো, আমি ভয় কুঁকড়ে যেতাম। আমার খুব ভয় করতো, এতটাই ভয় করতো যে ওই মুহূর্তে আমাকে যা করতে বলতো আমি সেটাই করতাম। যদি সেটা অন্যায় কাজও হতো আমি সেটাও করে ফেলতাম। যেমন? যেমন আমাকে ভয় দেখিয়ে কেউ যদি আঘাত করতো শারীরিকভাবে, আমি সেটাকেই মেনে নিতাম, জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম না। এর মাঝে আমি আমার পড়াশোনাটা চালিয়ে গিয়েছি। এসএসসি, এইচএসসি, অনার্সে আসার পর আমি একটি রিলেশনে জড়িয়ে যাই, যে রিলেশনটা আমাকে বিধ্বস্ত করে ফেলে। একটা রিলেশন, একটা সম্পর্ক ভেঙে যাওয়া, মনের মিল না হওয়া, আমার ছোট থেকে মনে মনে যে এক আতঙ্ক ছিল, যে ভয়টি ছিল, এটাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর যে একটা গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা আমাকে খুব বেশি আঘাত করত। এখান থেকে আমি বিভিন্ন ভয় পেতে শুরু করি সমাজের বিভিন্ন মানুষজনদেরকে। মানে কি একটু শূন্যতা ছিল তোমার মধ্যে? শূন্যতা ছিল, হ্যাঁ, আমার মধ্যে বাবা নেই এই শূন্যতাটা ছিল। আমি অন্যের বাবাকে দেখলে খুব কষ্ট পেতাম, আমার খুব খারাপ লাগতো, আমার বাবা ডাকতে ইচ্ছে করতো। কিন্তু যখন আমি একটু বড় হলাম, একদম ম্যাচিউরড হয়ে গেলাম, তখন আর বেশি করে এটার অভাব বোধ ফিল করেছি। কারণ তখন আমাকে বলাই হতো, ওর তো বাবা নাই, ওকে তো বিয়ে করা যাবে না। খারাপ বলতো। যখন আমার বিয়ের সম্বন্ধ আসতো, এসব কথা আসতো। বিধবা মানুষ, নিজেই দেওয়ানে, আমাদের আঞ্চলিক ভাষায় এই শব্দটাকে বলা হয়। নিজে নিজে সব কিছু কাজ করে, স্বাবলম্বী। আমার মা একজন স্বাবলম্বী, কিন্তু এটাকে দেওয়ানে শব্দ একটা খারাপ শব্দটা অর্থে। কি? দেওয়ানে? দেওয়ানে, দেওয়ানে মানে কি?
মানে সে যে একা একা সব কাজ করছে, মা তো একাই আমাদের সবাইকে বড় করেছেন। আচ্ছা আচ্ছা। আমরা তো সবাই একটা ভালো অবস্থানে এখন। তোমাদের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। আচ্ছা, ওখানে এই শব্দটা বলে। হ্যাঁ, কিন্তু সমাজ এটাকে তুমি খুব দর্শকের খারাপ সাথে- ভাবে দেখতো। মা আমাদের ভাই বোনদেরকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তাকে বাজারে যেতে হয়েছে, জিনিসপত্র কেনাকাটা করতে হয়েছে, যেগুলোকে সমাজের অনেক মানুষ পছন্দ করেন না। যে একজন মহিলা মানুষ সে কেন ঘরের বাইরে এসে চাল কিনবে, কেন সে জমিতে দেখতে যাবে যে জমিটা ঠিক আছে কি না, কেন সে পেপারস নিয়ে অফিসে দৌড়াবে, এগুলো নিয়ে কথা হতো। হ্যাঁ, এগুলো নিয়ে কথা হতো। এই তো মানুষজনের এইসব অপমানমূলক শব্দ আমাকে ছোটবেলা থেকেই আমার ভিতরটাই ভয় সৃষ্টি করে, ভীতিজনক অবস্থার মধ্যে চলে যায়। কখনো সাহস হতো না শক্তভাবে প্রতিবাদ করি, মুখের উপর বলি। আমি একটু আচ্ছা, তুমি যখন আমার এখানে আসলে তুমি আমাদের অ্যাড্রেসটা কোথায় পেয়েছো? ফোনেই পেয়েছি, ফোনে কোন একটা সাইটে আমরা খুব মানে খুঁজতেছিলাম। নেটে পেয়েছো? হ্যাঁ, ইন্টারনেটে আচ্ছা আমি খুঁজছিলাম এনাকে দেখানো যেতে পারে। এনার আচ্ছা, আমরা মনে ডিগ্রিগুলো হয় আমরা দেখেছিলাম। সেশনটা শুরু করেছি নভেম্বরে। হ্যাঁ, সেশনটা শুরু করেছি নভেম্বরে। এখন থেকে 3 মাস চলছে। 3 মাস। 3 মাস, নভেম্বর মাঝামাঝি। আচ্ছা, তুমি কি এখন মনে করতে পারো যখন তুমি প্রথম আমাদের এখানে আসছো তখন তোমার কন্ডিশনটা কি ছিল? আমার যে কন্ডিশনটা ছিল তাতে এত দ্রুত আমার মুখে হাসি ফুটবে আমি বুঝতে পারিনি। আসলে আমি বুঝতে পারি নাই যে এত দ্রুত। আর প্রথম অবস্থায় আপনিও আমাকে 1 বছরের একটা টার্গেট দিয়েছিলেন যে 1 বছর সময় লাগবে, কিন্তু আমি যদি খুব রেগুলার করতে পারি সেক্ষেত্রে কমপক্ষে হলো 6 মাস লাগবে। কিন্তু আমি যে 3 মাসে আমার মুখে হাসি ফুটবে, এটা একটু রেয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটা রেয়ার ঘটনা, কারণ আমরা সেশনে ওর যা কন্ডিশনটা ছিল তখন ও মানে ঠিকমতো নিজেকে প্রেজেন্টও করতে পারছিল না। 3 মাসে যে আমার মুখে হাসি ফুটবে এটা খুবই আশ্চর্যজনক আমার নিজের কাছে। আমি নিজেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। গুড। আচ্ছা, একটু মনে করে বলো দেখি তোমার কি অবস্থানটা ছিল। প্রথমত আমি ভয় পেতাম, খুব বেশি ভয় পেতাম, আর আত্মবিশ্বাসের সাথে কখনো কথা বলতে পারতাম না, কোনো প্রতিবাদ করতে পারতাম না। আচ্ছা, দু একটা কথা আমি মনে করে দেই। আমি ওকে যখন প্রথমবার দেখেছি তখন দেখলাম যে ওর মানে যত কথাই বলছে চোখে অনবরত পানি পড়ছে, তারপর খুব নার্ভাস। আর এখন আমি যে ভয়েসটা ওর শুনতে পাচ্ছি এতটা স্ট্রং ভয়েস ওর মধ্যে ছিল না, তাই না? মনে আছে? হ্যাঁ, আমি এতটা স্ট্রং ভয়েস স্ট্রংলি ছিল কথা না। বলতে পারতাম না। হ্যাঁ, তবে সে তার প্রবলেমগুলোকে মোটামুটিভাবে সে বলেছে তার কি কি প্রবলেম হচ্ছে। তো সে মানে প্রত্যেকের দ্বারা সে ভয় পেত, আর কারোর সাথে যে সে স্ট্রংলি প্রটেস্ট করার মতো ক্যাপাসিটি ওর মধ্যে ছিল না। তখন ও অনেকগুলা ডিসিশন নিতে চাচ্ছিল যে আমি তাহলে এটা করি এটা আমার করা দরকার। ওর কিছু ব্যাংকে থেকে মনে হয় লোন নেওয়ার প্ল্যানিং ছিল, কিছু লোন নিতে হবে, আর বাড়িতে তার আরও কিছু কাজ করতে হবে, তার জব নিয়ে তার কিছু প্ল্যানিং ছিল, এটা করতে হবে। তো আমি বলেছি যে আমরা যখন সেশনটা শুরু করি আমরা 6 মাসের মধ্যে মেজর কোনো ডিসিশন নিতে নিষেধ করি। তখন ও আর কি কোনো ধরনের ডিসিশন নিতে সে আর মানে করি নাই যে না ঠিক আছে আমি এখন আর কোনো ডিসিশন নেব না। তোর ডিসিশন এখনও কোনো ডিসিশনে আসে নাই। তো যে ভয়টা ছিল তোমার রাতের সমস্যা ছিল, রাতে ঘুমের মধ্যে কথা বলতো, অনেক রাতে ঘুমাতে সমস্যা হতো। আমি রাত্রে ঘুমের মধ্যে কথা বলতাম একা একা, হ্যাঁ, ভয় রাতে পেয়ে কথা ফোন বলতাম। দিয়ে কথা বলতে হতো সবার, যে কারোর সাথে। আর আমি ভয় পেতাম যখন, তখন দেখা যেত যে আমি ঘুম ভেঙে যে কাউকে ফোন দিতাম, যাকে লাইনে পেতাম তাকে ফোন দিতাম, মানে যে আমার কলটা রিসিভ করতো তার সঙ্গে কথা বলতাম, সেটা চেনা অচেনা যে কারোর সঙ্গে হোক। কারণ আমি এত বেশি ভয় পেতাম, আমার মনে হতো যে এখনই আমি মারা যাব, দম বন্ধ হয়ে আসছে, বা আমাকে কেউ নিয়ে যাচ্ছে। মনে হয় সুসাইড অ্যাটেম্প করেছিলে? হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম। কয়বার? অগুন্তিবার। অগুন্তিবার মানে কতবার? অনেকবার চেষ্টা করেছি কি কি বিভিন্নভাবে। নিয়েছো তুমি? যেমন আমি স্লিপিং ট্যাবলেট খেয়েছি,
হ্যাঁ, আমি স্যাভলন ট্রাই করেছি, আমি মাউথওয়াশ ট্রাই করেছি। তাই মানে তুমি পুরো মাউথওয়াশ খেয়ে হ্যাঁ, ফেলেছো? আমি মাউথওয়াশ খেয়ে ফেলেছিলাম। স্যাভলন পুরো বোতল খেয়ে ফেলেছিলে? হ্যাঁ, আমি এরপর সেফটি পিন দিয়ে নিজেকে আঘাত করেছি। আমার কিছু হইলেই শুধু সুইসাইড করতে ইচ্ছে করে। আমি ভয় পেলে কি আমাকে জোরে ধমক দিয়ে কথা বললেই আমার সুইসাইড করতে ইচ্ছে করে। মানে আমার কাছে সুইসাইড করার মতো সহজ পৃথিবীতে আর কোনো কিছু ছিল না। একদম সহজ কিছু। আসলে সুইসাইড করা অনেক কঠিন এখন মনে হচ্ছে। তখন সহজ মনে হতো? হ্যাঁ, সহজ মনে হতো। কারণ যেকোনো কিছু যেটা আমি জানি যে এটা একটু পয়জন, আমার সেটাই মনে হতো যে এইটা দিয়ে আমার সুইসাইড তার মানে হয়ে তুমি যাবে। অসংখ্যবার সুসাইড অ্যাটেম্প করেছো? হ্যাঁ, আমি এটা নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না। তোমার যে এত প্রবলেম ছিল তোমার এলাকার লোকজন জানতো? কারণ এগুলো আমি আমার সাথেই ঘটাতাম। আমার লোকজন, আমার পরিবারের লোকজন জানতো, আমার এলাকায় কিছু, কিছু জানতো, সম্পূর্ণরূপে না। কিন্তু আমি যে এতগুলো প্রবলেমের সম্মুখীন ছিলাম, এগুলো শুধু আমার আজকে মনে হয় এখানে প্রকাশ পাচ্ছে। আমার পরিবারের লোকজনও আমি যে এতটা ডিপ্রেশনে ছিলাম, এটা তারাও কখনো অনুভব করতে পারেনি। আর বাহিরের মানুষজন আ ওইভাবে প্রকাশিত ছিল না। প্রকাশিত ছিল কিছু জিনিস। আমি নিজে, নিজে বুঝতে পেরেছি যে আমার অবস্থা কত ভয়ংকর ছিল আর আমি এখন কোথায় আছি। আসলে সমস্যাটা নিজের হয়। অন্যরা তো সমস্যাগুলোকে ওইভাবে দেখতে পায় না। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে তুমি ওখান থেকে অনেকটা সরে এসেছো? আলহামদুলিল্লাহ আমি নিজেকে আজকে তো মনে হচ্ছে মানে 70+ আমি ঠিক আছি। ৭০ ভাগের বেশি নিজেকে ঠিক মনে হচ্ছে। তবে ট্রিটমেন্ট এখনো রানিং, আরও অনেক ট্রিটমেন্ট লাগবে, অনেক সেশন লাগবে। এখন মাত্র 3 মাস হয়েছে, 3 মাসের আমরা একটা আপডেট দিচ্ছি। আশা করি পরবর্তীতে আমরা সেশনে আসব, আমরা আপনাদের সাথে শেয়ার করব, ওর আরও ইমপ্রুভমেন্ট হবে, এটা আশা করছি। আচ্ছা তুমি বলো যে এখন কি এই তোমার পরিবারের লোকজন সবাই বলে যে তোমার মধ্যে অনেক চেঞ্জ আসছে, বা কেউ কি বুঝতে পারছে তোমার মধ্যে কিছুটা হলেও চেঞ্জ আসছে? হ্যাঁ, এখন আমার পরিবারের লোকজন এটুকু দেখে যে আমি আগের থেকে অনেক ভালো আছি, হাসি খুশি আছি এবং সিদ্ধান্ত নিতে পারছি যেটা আমি আগে কখনোই পারতাম না। আমার ১ কাপ চা খাবো কিনা এই সিদ্ধান্তটা নিতেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করত। আমি এখন সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, ও যখন প্রথমবার আসছে আমার এখানে, তখন ও খুব ছোট ছোট কথাও সে সবাইকে জিজ্ঞেস করতো, তার পরিবারের লোকজন, তার কলিগস, তার বন্ধুবান্ধব, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করতো কি করবে, এটা কি করবো, এটা কি করা ঠিক হবে। আর কেউ কিছু করবে অন্যের দ্বারা খুব বেশি প্রভাবিত ছিল। এখন কি তুমি মনে করো তুমি অন্যের দ্বারা প্রভাবিত? না, আমি এখন মোটেও অন্যের দ্বারা প্রভাবিত না। আগে আমাকে আমার হয় পরিবারের সদস্যদের সাহায্য নিতে হতো। তারা যেটা বলতো আমি সেটাকে সঠিক মনে করতাম। না, আমার নিজস্বতা বলে কিছু ছিল না। কিন্তু এখন সিদ্ধান্তগুলো শুধুই আমার হয়। আমি নিজেই সিদ্ধান্ত নিতে জানি। আর এইটার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হয় না। কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি না। অনুমতিটা এই অর্থে যে আমি এই কাজটা করব, এটা সঠিক, এটা আমি জানি, আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক। তো এটা আর অন্যকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আগে আমি এই কাজটা করতাম। মানে মানে বিষয়টা এরকম যে যদি তোমার পরিবারের লোকজন তোমার ভালোর জন্য কিছু বলতো, তুমি সেটা বুঝতে না। কেউ যদি তোমার এই মানে তোমার ক্ষতিকর কোনো কিছু করছে সেটা তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, বুঝতে পারতাম না তুমি যে বলেছো আমাকে কেউ তোমার ক্ষতির জন্য কেউ আমাকে প্ররোচনা করছে, ক্ষতি করার উদ্দেশ্যে আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমি বুঝতাম না যে এটা আমাকে ক্ষতি করার জন্য বলছে। হ্যাঁ, আমি ওটাও ভালো মনে করতাম। তুমি কিন্তু বলেছো ভুলবশত। তুমি বলেছো তোমার এই বন্ধু বান্ধব, তোমার পরিচিত, যাদের সাথে তোমার একদিনে পরিচয়, দুদিনে পরিচয় হলেও তুমি তার কথা মতো তুমি তার সাথে একটু চা খেতে চলে যেতে, তুমি একটু সামনে চলে যেতে, তুমি এতটাই মানুষের দ্বারা প্রভাবিত ছিলে। হ্যাঁ, অন্যের কথাটাকে বেশি প্রাধান্য দিতাম। সেটা বুঝতে পারতাম না যে এটা আমার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এটা যে সব মানুষ তো আর ভালো হয় না। কিছু মানুষ এমনটা ছিল। কিছু মানুষ অবশ্যই ভালো ছিল। কিন্তু কিছু মানুষ এমন ছিল যারা খারাপের জন্য আমাকে প্রভাবিত করত। কিন্তু আমি আসলে বিষয়টা তখন বুঝতে পারতাম না। কিন্তু কিন্তু কে এখন ভালো আমি ছিল বুঝতে পারি। তুমি কি এটা বুঝতে পারতে, আর কে মন্দ ছিল এটা না, কি বুঝতে তখন পারতে? বুঝতে পারতাম না। কিন্তু এখন আমি এই জায়গা থেকে এটা জাজ করতে পারছি যে এই ব্যক্তিগুলো ভালো ছিল আর এই ব্যক্তিগুলো খারাপ ছিল। এখন আজকে আমি এটা জাজ করতে পারছি। কিন্তু তখন আমি ভালো আর মন্দের এই একটা পার্থক্যটা বুঝতে পারিনি।
গুড। আচ্ছা, এখন এই তুমি বলেছো যে গত গত সপ্তাহতেও তুমি একটুখানি সমস্যার মধ্যে ছিলে, রাতের ঘুমের সমস্যা হচ্ছিল। এটা কি প্রথমবার যখন এসেছিল ওই পরিমাণে হচ্ছে, নাকি ওইটার রেশিওটা অনেকখানি কমে এসেছে? রেশিওটা কমে এসেছে, কারণ প্রথম তো যখন আসছিলাম তখন তো আমি একা থাকা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমি একটু থেকেই ভয় পেতাম, সব কিছুতেই ভয় পেতাম। মানে ভয় পেতাম না কিসে, প্রশ্নটা এরকম হলে ভালো হবে। ভয় পেতাম না কিসে, সব কিছুতেই ভয় পেতাম। একা আছি এটাও ভয় পেতাম, লোকজনের সঙ্গে আছি ওইটাও ভয় পেতাম। সব কিছুই একটা চারপাশটাই যেন ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন আর ওই রকম পরিমাণ ভয় পাচ্ছি না। এখন আমি একা থাকতে পারি। আচ্ছা, তুমি এর আগে তো চিকিৎসা নিয়েছো এগুলোর জন্য, ওষুধ টষুধ খেয়েছো? হ্যাঁ, এর আগে আমি চিকিৎসা নিয়েছি, সেগুলোতে মেডিসিন দিত। বেশিরভাগই ঘুমিয়ে থাকতাম, যে জিনিসটা আমার ভালো লাগতো না। ঘুম থেকে ওঠার পরে কি হতো, তখন কি ঠিক হয়ে যেতে? না, আমি ঘুম থেকে ওঠার পর আমার কিছুক্ষণ তো একটু ঝিমানি ঝিমানি থাকতো। মানে আমি যে নিজেকে সম্পূর্ণ বা যে 50% ভালো মনে করতেছি তা হতো না। আমার ঘুম থেকে ওঠার পর আবার মাথার মধ্যে ওই জিনিসগুলোই কাজ করতো, যে এই বুঝি আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এই বুঝি ওই লাশটা আসতেছে। যে ভয়গুলো আমার বেশি আচ্ছা, কাজ কি কি ভয় করে, পেতে সেটা একটু বলো দেখি। যেমন আমার বেশি ভয় করে যে যদি কোনো লাশ দেখি বা কোনো মৃত্যু সংবাদ যদি শুনে থাকি, তাহলে আমি আমার নিজের কাছে একটা মানে আবছা তৈরি করে ফেলি যে আমাকে লাশটা নিতে আসতেছে, লাশটা আমাকে ধরতে আসতেছে। কিছু মানুষ, জীবিত কিছু মানুষকে ভয় পেতাম, মনে হতো যে এই মানুষগুলো আমাকে ধরতে আসছে, খুন করে ফেলছে, আমাকে মেরে ফেলবে এখনই। কিছু মানুষ, মৃত মানুষের থেকে না জীবিত মানুষ বেশি ভয়ঙ্কর। উম, আমার মানুষের কথাগুলোকেও ভয় করতো। কোনো মানুষ আমাকে কিছু কথা বলেছে, আমি একা থাকা অবস্থায় ওই কথাগুলোই আমার চারপাশে তরবারির মতো ধরতো, যে আমাকে যেন এক্ষুনি চিবাই ফেলবে, মেরে ফেলবে, খুন করবে। আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটা আমার অনেক কমে গেছে। কমেছে? হ্যাঁ, কমেছে। আমি যে সম্পূর্ণরূপে ভয় পাচ্ছি না এমন না, তবে অনেকটা কমে গেছে। হ্যাঁ, মাত্র 3 মাস হয়েছে। হ্যাঁ, আরো আমি একা একা এখন রাত্রেবেলা একা থাকতে পারি, সমস্যা তেমন একটা হচ্ছে না। মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু আগে যেমন আমি একা ওয়াশরুমে যেতেও ভয় পেতাম, এখন না সেটা হচ্ছে না। আচ্ছা, তুমি বলেছো যে তুমি এই ইয়েতে গিয়ে, স্কুলে গিয়ে অনেক সময় ঝিমানি একটা ভাব হতো, হ্যাঁ, কাজ ওই করতে মেডিসিন, সমস্যা হতো, হ্যাঁ জবে গিয়ে সমস্যা হতো। মেডিসিনগুলো যখন নিতাম, তখন দেখা যেত যে আমার কর্মস্থলে গিয়ে আমার ঝিমুনি পেত, আমার ঘুম পেত। কারণ ওটা তো ঘুমেরই ওষুধ ছিল। খুব ডিস্টার্ব ফিল করতাম, কারণ আমি কাজ করতে চাচ্ছি কিন্তু কাজটা করতে পারছি না। আর ওই তো ঘুম ঘুম ভাবটা সব সময় থাকতো, ঘুম পাচ্ছে তো পাচ্ছে, মানে ঘুম থেকে কাটিয়ে যে একটা স্বাভাবিক জীবন আছে, স্বাভাবিক জীবন যাপন করব, এইটা পাচ্ছিলাম না। মানে সারাক্ষণই ঘুমের মাঝে, তার মানে ব্রেনটা কোনো কাজ করার সুযোগ পাচ্ছিল না, কোনো কাজই করার সুযোগ পাচ্ছিল না, শুধুই ঘুম আর ঘুম। যে সকালে খাবার খেয়েছি, এরপরে মেডিসিন খেলাম, ওইটার পরে আবার ঘুম আসছে, দুপুরের পরেও ঘুম আসছে, রাত্রের পরেও ঘুম আসছে। কিন্তু স্বাভাবিক যে উচ্ছলতা বা কোথাও আমি ঘুরতে যাব এই ধরনের কিছু পাতো না, আমার তো ঘুম পাচ্ছে, আমার যেতে ইচ্ছে হচ্ছে না। যে গত 1 মাস যাবত কি তুমি কোনো ওষুধ খাচ্ছো এখন? না, আমি এখন আহ, এই রিলেটেড ওষুধ আমি খাচ্ছি না, অন্য বিষয়ে কিছু মেডিসিন খাচ্ছিলাম, যেগুলো আমি অফ করে দিয়েছি। আর সেগুলো অফ করে দিয়েও আমার সমস্যা মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালোই আছে, আচ্ছা টোটালি মেডিসিন ছাড়া আছে একদম। আচ্ছা, আমরা যে যেই রকমের এখান থেকে তোমাকে টিপস দিচ্ছি ওইগুলো তুমি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করছো? হ্যাঁ, আমি ওগুলো সুন্দর প্র্যাকটিস করি, আমার খুব ভালো লাগে। ওইগুলো করতে মজা লাগে, সময় কাটে, বেশ ভালো সময় কাটে ওইসবে। আর একাও মনে হয় না, কিছু মনে হচ্ছে না, মানে অনেকটা ভালো লাগছে। না, আমার আগে যে একাকিত্ব বোধটা ছিল সেটা হচ্ছে বেদনাদায়ক একটা একাকিত্ব বোধ ছিল। আর এখন আমি একা যতটুকু সময় পার করি, এটা হচ্ছে আমার কাছে এখন আনন্দদায়ক। তাই? হ্যাঁ। গুড। আচ্ছা, এখন কি তুমি এই মানুষের সাথে কথা বলতে পারো? আগে যেমন কথা বলতে তুমি অনেক ভয় পেতে। আগে যেমন কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমার মনে হতো যে এই কথাটা বললেই কি হবে, না বললে কি হবে, আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে পারতাম না, বা ওই লোকটাকে আমার ভয় করতো। যে এখন আর আমার এই কাজটা করে না,
এখন যে কোনো মানুষের সঙ্গে আমি খুব সাহসের সঙ্গেই আমার সমস্যাটা, আমার সুবিধা, আমার অসুবিধাটা বলতে পারি। এটা নিয়ে আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে না। গুড। আচ্ছা, তুমি তো দিনাজপুর থেকে সরাসরি আসছো, এসে এখানে আমাদের সেশনটা নিচ্ছ, তারপর আবার ব্যাক করছো। হ্যাঁ, এতে তো তোমার কোনো সমস্যা হচ্ছে না? দিনাজপুর কিন্তু ঢাকা থেকে অনেক দূরে। হ্যাঁ, আমার যেহেতু আমি কর্মজীবী, আমি এই জন্য শুক্রবারের দিনটা বাছাই করে, একটু জার্নি করাটা কষ্টদায়ক হলেও আমার কাছে এটা জার্নিটাকে আমি আনন্দ ভ্রমণ হিসেবে নিয়েছি। যে আমি এখানে যাচ্ছি, একটা মজার জায়গায় যাচ্ছি, একটা পিকনিকের মতো নিজের কাছে নিজেই, নিজের সাথে নিজেই আসলে ট্যুর দিচ্ছি। যার জন্য খুব বেশি একটা কষ্ট লাগছে না। আমি এতটা জার্নি করি, তারপরও ফ্রেশ থাকি। কর্মস্থলে সময় মতো পৌঁছাতে পারি এবং সেখানে আমার কোনো ক্লান্তি ভাব থাকছে না। হ্যাঁ, যদিও আজকে জার্নিটা খুব শায়লার কষ্টদায়ক। আজকে শায়লার যে উচ্ছ্বাসের হাসিটা দেখছি, এই হাসিটা দেখে আমার কাছে মনে হলো এটাকে আমরা স্মৃতিময় করে রাখি। আজকের ওই সুন্দর হাসি, এই যে আজকের ওর কথা বলার উচ্ছলতা, বিষয়টা খুব ভালো লেগেছে। আপনারা আমাদেরকে কমেন্টস করুন, বলুন আপনার কেমন লাগছে এই সুন্দর মেয়েটার সুন্দর হাসিটা। ওর এখন অনেকটা কনফিডেন্ট চলে এসেছে। তোমার মনে হচ্ছে তুমি এখন অনেকটা কনফিডেন্ট, সিদ্ধান্ত নিতে পারছো? হ্যাঁ, এখন আমি আগের তুলনায় অনেকটা ভালো সিদ্ধান্ত নিতে পারছি, ভালো মন্দটা আলাদা পার্থক্য করতে পারছি। আর সব থেকে বড় কথা, আমি আগে যা পেতাম তাতে কম তুষ্ট থাকতাম, কিন্তু সেই জিনিসটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণেই ছিল। আমি সেটা বুঝতে পারতাম না। খুশি হতে পারতে না? হ্যাঁ, খুশি হতে পারতাম না। কিন্তু এখন আমার এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি এটা নিয়ে কেন ভাবছি, এটা তো আমার কাছে আছে। এইটা এত প্যানিকের বিষয় ছিল না। আসলে মনের সন্তুষ্টিটাই বড় সন্তুষ্টি। এই এটাই সুখ, এটাই সাফল্য। এটাই সাফল্য। হ্যাঁ। তোমার কাছে এখন কি তোমার সঙ্গে তোমার সাহেলা আছে? অবশ্যই। আর সাহেলা ৩ মাসের মাঝে খুঁজে বের করার পরে যতটুকু দৌড়াদৌড়ি করছিল, মানে আসছিল আবার যাচ্ছিল, ব্রেক করতেছিল, কিন্তু আজকে এমন একটা অবস্থানে এই দাঁড়িয়েছে। সাহেলাটা কে? সাহেলাটা এখন আমি নিজে। এখন আমি নিজে। এখন এতদিন আমি নিজেকে সাহেলা ভাবতেই পারতাম না। এখন আমি নিজেই সাহেলা। আমি এটা বুঝতে পারি যে আমি শুধুই আমার জন্য। আমি নিজেকে ভালোবাসতে পারছো নিজেকে এখন? এখন অবশ্যই নিজেকে ভালোবাসতে হয়। এটা আসলে অনেকেই নিজেকে ভালোবাসতে জানে না, যেমন আমি জানতাম না। ভালোবাসাটা জানতে শিখতে হয়। শিখে ফেলতেছি। পুরোপুরি না শিখতে পারলেও আমার মনে হয় যে আমি অনেকটা শিখে শুরু ফেলেছি। হয়েছে। হ্যাঁ, আমি নিজেকে এখন ভালোবাসি। অনেক Good. ভালোবাসি। ঠিক আছে, তোমার নিজেকে এক্সপ্রেস করার জন্য। আর এর পরবর্তীতে মনে হয় আমরা আরও সেশন করব, তুমি সেশনগুলো নিতে থাকো। আপনাদের সাথে আমরা এরপরে আবার সাহেলার সাথে কথা বলিয়ে দিব। আমরা আবার আসব। আপনারা আমাদেরকে কমেন্টস করুন সাহেলাকে কেমন লাগছে, ওকে আপনারা উৎসাহিত করুন। ও নতুন একটা জীবনে আসছে, ও এখন আগেকার সমস্ত ডিপ্রেশনকে ছেড়ে অনেক সামনে চলে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের দর্শকদের জন্য কিছু বলবে? আমি শুধু এতটুকুই বলবো, জীবনটা যখন নিজের, তখন সমস্ত কিছুই ভালো মন্দ প্রত্যেকটাই নিজের। আর সিদ্ধান্তগুলো নিজস্ব হওয়া উচিত। অন্যের কথায় না, অন্যের দেখে না, অন্যকে অনুকরণ করে না, নিজেকে বুঝে, শুধুই নিজেকে বুঝে। দায় দায়িত্বগুলো কার হবে? একদম নিজের। ঠিক প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজেই নিজেকে গর্ববোধ করে বলে আমি এই কাজটা করেছি, তেমনি প্রত্যেকটা খারাপ কাজের জন্য নিজেকে দোষারোপ করা উচিত যে আমি এটা নিজে নাকি করেছি। ভুলগুলোকে সংশোধন করা উচিত? হ্যাঁ, এবং ভুলগুলোকে সংশোধন করে নেওয়া উচিত, যে নিজেরটা। আমার এটা ভুল হয়েছিল, এটা এখন সংশোধন করে আমাকে সঠিক রাস্তায় আসতে হবে। তোমার কাছে এখন মনে হচ্ছে তুমি নিজেকে অনেকখানি শুধরে নিতে পারছো ধীরে ধীরে? হ্যাঁ, আমি নিজেকে অনেকটাই শুধরে নিতে পারছি, কারণ আমার জীবনে অনেকগুলো ভুল ছিল। আমি সেগুলোর জন্য নিজের কাছে ক্ষমা চেয়েছি, নিজেকে সরি বলেছি, আর নিজেকে যে ভালোবাসি এটার জন্য নিজেকে আই লাভ ইউ বলেছি। সেটা আমাকে, মানে আমি আমাকে বলি আই লাভ ইউ, ঠিক এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে। এখন তোমার আয়না দেখতে কেমন লাগে?
হ্যাঁ, আমি আয়না একসময় খুব ভয় পেতাম, আয়নার সামনে কখনো নিজেকে দাঁড় করাতাম না। এখন আমি আয়নার সামনে দাঁড়াতে পারি। নিজেকে ভালো লাগছে এখন? হ্যাঁ, অনুষ্ঠানটা বেশ ভালো লাগছে। এখানে নিজেকে নিজে আই লাভ ইউ বলতে পারছি, ঠিক যেভাবে আমি আয়নার সামনে বলতে পারি। এখন বলো তো শায়লা কেমন? শাহিলা নিজের জন্য পারফেক্ট, অন্যের জন্য প্রয়োজন নেই। গুড, ঠিক আছে। তাহলে তুমি নিজের সাথে নিজেকে ব্যস্ত রাখো, খুব ভালো থাকো, অন্যদের সাথে সম্পর্ক আস্তে আস্তে ঠিক করে নিয়ে আসো। তোমাকে অশেষ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনারা কেউ আমাদের অনুষ্ঠানে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আসছি। আসসালামু আলাইকুম।